নমস্কার, আমি সুমারানী সরকার আয়শা ব্রাইট ফিউচার স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষিকা। আজ আমি আপনাদের সামনে আসছি অষ্টম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্ট নিয়ে। আজকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে অষ্টম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের প্রতি আমার অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি তোমাদেরকে দিব বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের বাংলাদেশ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করব। সুতরাং তোমরা তোমাদের খাতা এবং কলম নিয়ে সামনে বসে পড়ে যা গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি তোমাদেরকে দিব এখন, সেগুলো যাতে তোমরা খাতায় তুলে নিতে পারো। ওকে, আমি এখন চলে যাচ্ছি আমার মূল বিষয়ে। আমি আজকে দিচ্ছি বাংলাদেশ রাষ্ট্র সরকার ব্যবস্থা সম্পর্কে। আমরা জানি রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। কি হচ্ছে? রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, আর সেই রাষ্ট্রের প্রধান উপাদানই হচ্ছে সরকার। প্রতিটা স্বাধীন রাষ্ট্রেরই সরকার ব্যবস্থা রয়েছে, আর সেই সরকার বিভিন্ন ধরনের কাজ করে থাকে। সেই সরকারগুলো কি করে? বিভিন্ন ধরনের কাজ করে থাকে। আবার এই সরকারের কাজের ভিত্তিতে রয়েছে কতগুলো অঙ্গ। কিন্তু এখন সেই যে সরকার রাষ্ট্রটা পরিচালনা করে থাকে, কিন্তু সেই সরকারটা রাষ্ট্র কিভাবে পরিচালনা করে, কিসের ভিত্তিতে পরিচালনা করে, সেটাও আমাদের জানা দরকার। তাহলে এখন আমরা প্রশ্ন আকারে জানবো যে রাষ্ট্র পরিচালিত হয় কিসের উপর ভিত্তি করে। তাহলে তোমরা লিখো, 1 নম্বর প্রশ্ন হচ্ছে রাষ্ট্র হয় কিসের উপর ভিত্তি করে? তাহলে রাষ্ট্র পরিচালিত হয় কিসের উপর ভিত্তি করে? এটার উত্তর হবে সংবিধানের নীতিমালার উপর ভিত্তি করে রাষ্ট্র পরিচালিত হয়। তাহলে আমরা কি শিখতে পারছি? যে রাষ্ট্র পরিচালিত হয় কিসের ভিত্তিতে? সংবিধানের যে নীতিমালাগুলো আছে, সেই নীতিমালাগুলোর উপরে ভিত্তি করে রাষ্ট্র পরিচালিত হয়। কিন্তু এই সংবিধান কত সালে প্রণীত হয়েছে সেটাও আমাদের জানা দরকার। তাহলে এই সংবিধানটা প্রণীত হয়েছিল কত সালে? প্রশ্ন লেখো তোমরা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কত সালে সংবিধান প্রণীত হয়েছে? তাহলে এটা উত্তর হবে 1972 সালে নভেম্বর মাসে এই সংবিধান প্রণীত হয়। তাহলে রাষ্ট্র কিভাবে পরিচালনা করে সে সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা জানবো সরকারের শ্রেণী বিভাগ সম্পর্কে। সরকারকে কোন কোন শ্রেণীতে ভাগ করা হয় সে শ্রেণী বিভাগ সম্পর্কে তোমাদের সামনে আমি ছকের মাধ্যমে তুলে ধরবো। ছকটা দেখো, প্রথম হচ্ছে সরকার। প্রথম আমরা কি দিছি? যে সরকার। এরপর হচ্ছে এখানে হবে কি? গণতন্ত্র। এটা হচ্ছে কি? গণতন্ত্র। তাহলে কি হবে? গণতন্ত্র হবে। তারপর হবে একনায়কতন্ত্র। তারপর হচ্ছে সরকারটা কয়টা অংশ ভাগ হয়েছে? একটা হচ্ছে গণতন্ত্র, একটা হচ্ছে একনায়কতন্ত্র। তাহলে এই গণতন্ত্রকে
গণতন্ত্রকে আবার কতগুলো শ্রেণীবিভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, একটা হচ্ছে প্রজাতন্ত্র। আমি তোমাদেরকে এটা ছকের মাধ্যমে লিখে দিচ্ছি, তোমরা এটা উঠে নিবা। তাহলে এই নিয়মতান্ত্রিক রাজতন্ত্রকে আরো দুটি ভাগে ভাগ করা যায়। হচ্ছে যুক্তরাষ্ট্রীয় হচ্ছে এককেন্দ্রিক। তারপরে প্রজাতন্ত্র, সংসদীয় সরকার, সংসদীয় সরকার হচ্ছে একটা। আরেকটা হবে রাষ্ট্রপতি শাসিত সরকার। তাহলে আমরা সংসদীয় সরকার এবং রাষ্ট্রপতি শাসিত সরকার দেখলাম। তারপর সংসদীয় সরকার, যে এটাকে আবারও ভাগ করা হয়েছে, এটাকে ভাগ করে করা হয়েছে যুক্তরাষ্ট্রীয় আরেকটা করা হচ্ছে এককেন্দ্রিক। তারপরে আবার রাষ্ট্রপতি সরকার শাসিত সরকারকে যুক্তরাষ্ট্রীয় এককেন্দ্রিক। তাহলে দেখো, আমি তোমাদেরকে ছকটা লিখে দিলাম। সরকারকে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত সরকারকে দুটি ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে গণতন্ত্র আর একটা হচ্ছে একনায়কতন্ত্র। তাহলে গণতন্ত্রটা কি, আমাদেরকে প্রথমে জানতে হবে যে গণতন্ত্র কি। গণতন্ত্র আমরা জানি, গণতন্ত্র হচ্ছে যে সরকারের এটা হচ্ছে গণতন্ত্র হচ্ছে জনগণ হলো সকল ক্ষমতার উৎস। আমরা জানি কি, জনগণ হলো সকল ক্ষমতার উৎস। একমাত্র জনগণের মাধ্যমে সরকার নির্বাচিত হয়, আর জনগণের মাধ্যমে যে সরকার নির্বাচিত হয় তাহলে সেটাকে বলা হয় কি গণতন্ত্র। আর একনায়কতন্ত্র হচ্ছে এক বা একদল বিশিষ্ট কি নির্বাচিত সরকার, যারা একমাত্র এক বা একাধিক ব্যক্তির মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়। এরপরে যেতে পারি আমরা নিয়মতান্ত্রিক বা রাজতন্ত্র বা প্রজাতন্ত্র। গণতন্ত্রকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, কি নিয়মতান্ত্রিক রাজতন্ত্র এবং প্রজাতন্ত্র। তাহলে রাষ্ট্রীয় ক্ষমতার
উপর ভিত্তি করে, রাষ্ট্রীয় ক্ষমতার উপর ভিত্তি করে এই ভাগগুলো করা হয়েছে। রাষ্ট্রযন্ত্র হলো জন্মসূত্রে বা উত্তরাধিকারে রাষ্ট্র পরিচালনার যে দায়িত্ব অর্পণ করা হয় বা রাষ্ট্র পরিচালনা করা তাকে। আর প্রজাতন্ত্র হলো প্রজাদের মাধ্যমে নির্দিষ্ট নির্বাচনের মাধ্যমে কি ভোট প্রদান করে তাকে সরকার গঠন করা। এরপর হচ্ছে কি এক যুক্তরাষ্ট্রীয় এবং এককেন্দ্রিক। যুক্তরাষ্ট্রীয় এবং এককেন্দ্রিক। যুক্তরাষ্ট্রীয় হচ্ছে কোন নিয়ম, যুক্তরাষ্ট্রীয় ক্ষমতাটা হচ্ছে এককেন্দ্রিক সরকারটা হচ্ছে শুধুমাত্র একজন ব্যক্তি দ্বারা সম্পন্ন বা এককেন্দ্রিকভাবে। আর যুক্তরাষ্ট্রীয়টা হচ্ছে সকল ক্ষমতা একটা কোনো কেন্দ্রে একটা এককেন্দ্রিক মাধ্যমে থাকবে, যা কিনা শুধু এককেন্দ্রিক অঞ্চলভাবে একটা ক্ষমতা দেওয়া হয়। এরপর হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা এবং রাষ্ট্রশাসিত সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। সংসদীয় সরকার হচ্ছে সংসদের মাধ্যমে যে ব্যবস্থা গ্রহণ করা হয় রাষ্ট্র পরিচালনার সেটা। আর রাষ্ট্রপতি শাসিত সরকার হচ্ছে রাষ্ট্রপতি তার সকল ক্ষমতা আইন বিভাগের মাধ্যমে করে থাকে। তাহলে আমরা কি জানলাম যে সরকার আর শ্রেণী বিভাগটা, সরকারি শ্রেণী বিভাগ সম্পর্কে আমরা জানলাম। এখন জানবো বাংলাদেশের সরকার পদ্ধতি। বাংলাদেশে কি সরকার পদ্ধতিটা কিরকম। তারপর এখন যাবো বাংলাদেশে বাংলাদেশ সরকার পদ্ধতি। আমরা জানি বাংলাদেশের জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস, একমাত্র জনগণের মাধ্যমে সরকার নির্বাচন করা হয়। এখানে কোনো এককেন্দ্রিক নয়, মাত্র একটি মাত্র কেন্দ্র থেকে সমস্ত রাষ্ট্রকে পরিচালনা করা হয়। তারপর আমরা যাব বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতির উপর। বাংলাদেশে রাষ্ট্রীয় মূলনীতি। রাষ্ট্রীয় মূলনীতি। তাহলে মূলনীতিগুলো কি কি সেটা আমাকে প্রথমে জানতে হবে। এক নম্বর হচ্ছে জাতীয়তাবাদ, 2 নম্বর হচ্ছে সমাজতন্ত্র, 3 নম্বর হচ্ছে গণতন্ত্র, 4 নম্বর হচ্ছে ধর্ম নিরপেক্ষ। তাহলে জাতীয়তাবাদরা কি? একই ধরনের ভাষা সাহিত্য সংস্কৃতির উপর সমস্ত বাঙালির একটা ঐক্যবদ্ধতা সৃষ্টি হয়েছে। সমস্ত এই ভাষা সাহিত্যকে পাওয়ার জন্য সংগ্রাম করে তারা কি করেছে, এই ঐক্যবদ্ধতা সৃষ্টি করেছে, যার জন্য এই জাতীয়তাবাদের উদ্ভব হয়। সমাজতন্ত্র হলো সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা, যাতে সমাজের সমস্ত মানুষ সমান অধিকার পায়। তারপর হচ্ছে গণতন্ত্র হলো একমাত্র জনগণের হাতেই থাকবে রাষ্ট্রের সকল ক্ষমতা। জনগণ যাকে নির্বাচন করবে সেই সরকার হয়ে দেশটাকে পরিচালনা করবে। তারপর ধর্মনিরপেক্ষ। এখানে এই রাষ্ট্রে বলা হয়েছে যে ধর্মনিরপেক্ষভাবে চলতে হবে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ যে যাই হোক না কিসের জন্য সে স্বাধীনভাবে যেন চলাফেরা করতে পারে। তারপর হচ্ছে বাংলাদেশের সংবিধান। বাংলাদেশের যে সংবিধানের যে নিয়ম চালু আছে সেটাতে কয়েকগুলো লিখিত বিধান আছে, যেটাকে বলা হয় দলিল। আমরা জানি যে কোনো দালান বা ইমারত তৈরি করতে গেলে তার নকশা প্রথমে আমাদেরকে তৈরি করতে হয়, তা না হলে কিন্তু কখন সে দালান বা ইমারত তৈরি করা সম্ভব নয়। ঠিক তেমনি সংবিধান ছাড়া কখনো কোনো রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। সংবিধানে কতগুলো বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, তোমরা খাতায় উঠিয়ে নাও।
বৈশিষ্ট্য সমূহ। এক নম্বর হচ্ছে গণপ্রজাতন্ত্রী সরকার। হচ্ছে সংবিধান পদ্ধতি সরকার। হচ্ছে লিখিত বিধান, লিখিত সংবিধান, সংবিধান। 4 নম্বর হচ্ছে রাষ্ট্রীয় মূলনীতি, রাষ্ট্রীয় মূলনীতি হচ্ছে মৌলিক অধিকার। 6 নম্বর হচ্ছে মৌলিক অধিকার এক কক্ষ বিশিষ্ট আইন। তারপর হচ্ছে 7 নম্বর হচ্ছে জাতি ও জাতীয়তা। 8 নম্বর হচ্ছে ধর্মরাষ্ট্র। ধর্ম রাষ্ট্র। তারপর হচ্ছে 9 নম্বর হচ্ছে এককেন্দ্রিক সরকার। 10 নম্বর হচ্ছে আমরা কটা লিখছি এখানে? 9টা লিখছি। তারপর 10 নম্বর হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। আচ্ছা, তাহলে 10 নম্বর হচ্ছে জনগণের সার্বভৌমত্ব। কারণ হচ্ছে বিচার স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা মানে হচ্ছে সার্বজনীন ভোটাধিকার। সার্বজনীন ভোটাধিকার। অনুষ্ঠান। 14 নম্বর হচ্ছে সংবিধান সংশোধন। তাহলে আমরা কি পেলাম? সংবিধানের বৈশিষ্ট্যগুলো এখানে তুলে ধরলাম। তাহলে গণপ্রজাতন্ত্রী যে সরকার, গণপ্রজাতন্ত্রী সরকার হচ্ছে যে বাংলাদেশের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে কি হবে? গৃহীত হবে। তারপর সংবিধান পদ্ধতি সরকার, সংবিধানের যে বিধিনিষেধগুলো আছে সেগুলো মেনে সংবিধানের পদ্ধতি সরকার গ্রহণ করতে লিখিত সংবিধান। লিখিত সংবিধান হচ্ছে যে 11টি ভাগে বিভক্ত করা হয়েছে এবং 153টি অনুচ্ছেদ একটি প্রস্তাবনা আছে। তারপর হচ্ছে রাষ্ট্রীয় মূলনীতি। সংবিধানের রাষ্ট্র পরিচালনার জন্য কতটা রাষ্ট্রীয় মূলনীতি রয়েছে, যেমন জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষ, সেগুলা। তারপর হচ্ছে রাষ্ট্র মৌলিক অধিকার। রাষ্ট্রের
প্রতিটা জনগণের যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো সংবিধানে লেখা হয়েছে, যাতে প্রতিটা কি জনগণ তার মৌলিক অধিকারগুলো পেয়ে থাকে। এক কক্ষ বিশিষ্ট আইন, সংবিধান এক কক্ষ বিশিষ্ট আইন ব্যবস্থা চালু করা আর নির্বাচনের মাধ্যমে নির্বাচিত 300 জন সংসদ সদস্যদের জন্য রাখা হয়েছে এবং বাকি 50 জন রাখা হয়েছে মহিলাদের জন্য। এবং জাতি ও জাতীয়তা, ক্ষুদ্র নৃগোষ্ঠী বাদে, একমাত্র ক্ষুদ্র নৃগোষ্ঠী বাদে বাঙালির যে সমস্ত জাতি লোকগুলো আছে সবাই কি করবে, সবাই বাঙালি হিসেবে পরিচিত হবে। রাষ্ট্রধর্ম, এটা রাষ্ট্রধর্ম হবে একমাত্র বাংলাদেশ রাষ্ট্রধর্ম হবে কি, সংবিধান লেখা হয়েছে যে ইসলাম। তারপরও ইসলাম হওয়ার পরও অন্যান্য ধর্ম যে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই কি করবে, তারা স্বাধীনভাবে চলাফেরা করার বিধান লেখা হয়েছে। তারপর জনগণের সার্বভৌমত্ব, এককেন্দ্রিক সরকার, এখানে এককেন্দ্রিক সরকার বলতে বোঝানো হচ্ছে একমাত্র যে সরকার সে এক জায়গা থেকেই কি সমস্ত রাষ্ট্রকে পরিচালনা করবে। জনগণের সার্বভৌমত্ব, এই রাষ্ট্রের ভিতরে জনগণের সার্বভৌমত্বের অধিকার থাকতে হবে এবং কি জনগণের মাধ্যমে সরকার নির্বাচন করে। বিচার বিভাগের স্বাধীনতা, তাহলে কি বলা হয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা, সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চয়তা দেওয়া হয়েছে। সার্বজনীন ভোটাধিকার, এখানে সরকারকে ভোট প্রদান করার জন্য তাদের প্রত্যেকটা জনগণকে কি দিতে হবে, সমান অধিকার প্রদান করতে হবে। নির্বাচন অনুষ্ঠান, যখন কোনো সরকার সে তার কর্মক্ষমতা ছেড়ে বা চলে ত্যাগ করে দিবে তখন সে কী করবে, নির্বাচনের মাধ্যমে নতুন সরকারকে গঠন করা হবে। সংবিধান সংশোধন, সংসদের মোট সংখ্যা 2/3 ভোটের সংবিধান সংশোধন করা হবে। আর এগুলা এই যে বিধান বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে পুরো সংবিধানটা প্রণয়ন করা হয়েছে। তো ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা আশা করি এটা সম্পূর্ণভাবে লিখে নিয়েছো বা যে ইম্পর্টেন্ট কথাগুলো বলেছে সেগুলো তুলে নিয়েছো। তো আজকে এই পর্যন্ত সেই আশা করি তোমরা ভালো আছো, থাকবা আর ভালো থেকো এবং সুস্থ থেকো এই কামনা করি। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।